সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্ব বাংলার সাপ্তাহিক আয়োজন বিকশিত নারী মঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব বাংলা মানেই হচ্ছে বাংলাকে ভালোবাসুন, বিশ্বব্যাপী বাংলাকে ছড়িয়ে দেন। সকলকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিগত বছর 2020 আমাদের কেটেছে একটি করোনাকালীন একটি ভয়ানক অনিশ্চয়তার মধ্য দিয়ে। আমরা আশা করব 2021 সবার জন্য অনেক সুন্দর হবে, সারা বিশ্বের জন্য অনেক শুভকর হবে এবং আমাদের সকলের জন্য অনেক নিরাপদ একটি বছর হবে। যথারীতি আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন আজকে বিশেষ করে গুণী দুজন মানুষ। আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তারা হচ্ছেন সুরমা জাহিদ, বাংলাদেশ থেকে। সুরমা জাহিদ তিনি একজন অত্যন্ত গুণী মানুষ। তিনি বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক। তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন 71-এ যেসব মা বোনদের সম্ভ্রম হানি হয়েছিল, যারা হয়েছিলেন ভয়াবহ নির্যাতনের শিকার, একটি স্বাধীন দেশ চাইবার বিনিময়ে সেই সব বীরাঙ্গনাদেরকে নিয়ে তিনি কাজ করছেন। তিনি চাকরি থেকে ছুটি নিয়ে নিজ উদ্যোগে নিজের তাগিদে ছুটে বেরিয়েছেন প্রত্যন্ত অঞ্চলে, গ্রামান্তরে। তার গবেষণার কথা আজ আমরা শুনবো। ধন্যবাদ আপা আপনাকে, আজকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আজকে আপনাকে এই লাইভে আমরা পেয়ে আমি নিজে অনেক সম্মানিত বোধ করছি। আপনার সাথে কথা বলবার সুযোগ পেয়েছি বা আপনার সাথে আজকে কথা বলবো, আপনার অভিজ্ঞতা শুনবো আপনার মুখ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে লাইভে। ধন্যবাদ আপা। আমাদের সাথে রয়েছে ধন্যবাদ। প্রথমে নববর্ষের শুভেচ্ছা। জি ধন্যবাদ আপা। আমাদের সাথে রয়েছেন আমাদের আরো একজন সম্মানিত অতিথি। তিনি ইংল্যান্ড থেকে রয়েছেন, সেলিনা আক্তার জোসনা আপা। তিনি একজন নারী উদ্যোক্তা, সমাজকর্মী, সংবাদকর্মী ও ইতালি মিলান বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা আক্তার জোসনা আপা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। আজকে আমাদেরকে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজন অতিথিকে আমার সাথে পেয়ে আমি আজকে খুব সম্মানিত বোধ করছি। আপনাদের সাথে কথা বলতে পারবো, আমাদের দর্শকরা আপনাদের মূল্যবান কথাগুলো শুনবেন। ধন্যবাদ আপা। তোমাকে এবং বিশ্ব বাংলা বিকশিত নারী প্রোগ্রামের কলাকৌশলীকে এবং সেই সাথে যারা আজকে আমাদেরকে দেখবেন সবাইকে আমি 2021-এর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আবারও তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপা। আচ্ছা, আমি প্রথমেই সুরমা জাহিদ আপাকে একটু জিজ্ঞেস করতে চাই। আপা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি আপা। হ্যাঁ আপা, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যেটা আমার মানে প্রথমেই আমার মনে হয়েছে আপনাকে করা উচিত। সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক এই যে গবেষণা, এই যে জীবিত বীরাঙ্গনা যারা আছেন, তারা হয়তো বা এখন অনেক তাদের বয়স হয়েছে, তাদেরকে নিয়ে কাজ করছেন আপনি। চাকরি থেকে আমরা জানি ছুটি নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিজের তাগিদে, নিজের উদ্যোগে নিজের খরচে আপনি প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়েছেন, তাদের ডকুমেন্ট তৈরি করেছেন। তার পরবর্তীতে এটা আবার বই আকারে আপনি বের করেছেন। আমরা জানি আপনার বই রয়েছে বীরাঙ্গনা সমগ্র 4টা খণ্ডের। তো আপনার এই যে গবেষণালব্ধ এই যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কেন আপনার মাথায় আসলো? মানে কখন, কোন অনুপ্রেরণা থেকে মানে আপনার পরিকল্পনা আসলো যে আপনি এরকম একটা কাজ করবেন? আমাদেরকে আজকে একটু বলুন। ধন্যবাদ। আমার কোনো পরিকল্পনা ছাড়াই কাজটা শুরু করি। সেটা আমি যখন ছোট ছিলাম, আমার আব্বার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে বড় হয়েছি। বড় হওয়ার সময় একটা সময় আসে, আমার আব্বা বলেন যে আপনি কি, মানে হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি শুনতে পাচ্ছি আপা, আচ্ছা, জি যে শুনতে পাচ্ছি, বলেন। একটা সময় আসেন, আব্বা যখন বীরাঙ্গনাদের প্রসঙ্গ আসেন, আব্বা বন্ধ করে দেন কথা বলাটা। অনেক সময় পর আমি জিজ্ঞেস করলাম আব্বাকে, আব্বা বীরাঙ্গনা কি? তখন আব্বা বলতেন, বড় হও বুঝতে পারবে, বড় হও বুঝতে পারবে। সে আশায় থাকি। যখন নাকি আমি বুঝতে পারি বীরাঙ্গনা সম্পর্কে,
তখন তাদেরকে খুঁজতে মানে অনেক খুঁজাখুঁজি করে আমি একজন বীরাঙ্গনা পেয়ে যাই। তখন তার কথা আমি শোনার পর আমার খুব কষ্ট হওয়ার পরে আমি তখন বই খুঁজতে থাকি, বই খুঁজে পাইনি, একটা বই পেয়েছি ডক্টর নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি বইটা। তখন ওনার এটা পড়ে আরো বেশি কষ্ট হয়েছে। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে আমি ওনার কাছে আমি সহযোগিতা চেয়েছিলাম যে ওনাদের নাম ঠিকানা দেন। ওনাদের কোনো তালিকা না থাকায় আমার অনেক কঠিন হয়েছে বীরাঙ্গনাদের কাজটা করতে। যখন নাকি আমি আরো দু একজনের দের সাথে কথা বলি, তখন থেকে আমার ভিতরে আস্তে আস্তে মানে কি বলবো, দুঃখের পাল্লাটা মনে হয় ভারী হতে থাকে। তারপর সেই দুঃখ এবং মানে মনের কি বলবো, মনের কষ্ট থেকে আমি তাদেরকে মানে জানার আগ্রহ সৃষ্টি হয়। তারপর আমি একটা সময় সবকিছু ফেলে রেখে আমি তাদের কাজ করা শুরু করি। আমি আজকে প্রায় 20-22 বছর যাবৎ কাজটা করে আসছি। ধন্যবাদ আপা। আম, আপনার চমৎকার এত সুন্দর একটা অনুভূতির কথা আমাদেরকে বললেন। আমরা জানি আপনার লেখা বীরাঙ্গনা সমগ্র বইটি 4 খণ্ডে প্রকাশিত হয়েছে। এটা লিখতে বা এটা করতে গিয়ে, ডকুমেন্ট সংগ্রহ করতে গিয়ে আপনার অনেক দেরি হয়েছে বা অনেক কষ্ট হয়েছে বা অনেক অনেক সময় গিয়েছে। তো আসলে সত্যিকার অর্থে কতটুকু সময় লেগেছিল এই ডকুমেন্টারিটা বানাতে বা পরবর্তীতে বই আকারে বের করতে? আমার সময় লেগেছিল প্রায়, প্রথম বইটা প্রকাশ হয় আমার কাজ শুরু করার 10 বছর পর। কারণ আমি তখন কোনো বীরাঙ্গনা খুঁজে না পেয়ে আমার মানে তাদেরকে বাহির করতে হয়েছে, আগে বের করে যাচাই বাছাই করতে হয়েছে। তারপর আমার কাজটা তাদের সাথে আমি কথা বলেছি, কথা বলে কাজ করতে করতে আমার প্রথম বই আপনার যখন 10 বছর পর প্রকাশ হয়। তারপর আস্তে আস্তে 8টা বই প্রকাশ হয়েছে। 8টা বই প্রকাশ হওয়ার পর বীরাঙ্গনা সমগ্র নামে মানে একটা মলটে নিয়ে আসছে, সেটা 4 খণ্ড, 4 খণ্ডে 8টা বই নিয়ে এসেছে। আর হ্যাঁ, ধন্যবাদ আপা। হ্যাঁ, আপনি শুরু করেছিলেন মানে 10 বছর সময় লেগেছিল, অর্থাৎ আপনি অনেক আগে থেকে এই কাজটা আম, শুরু করেছেন। আমরা জানি যে হ্যাঁ, আমরা জানি যে আপনি আহ, আহ, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত। 2018 সালে আপনি আহ, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পুরস্কারটা গ্রহণ করেছেন। আমরা সেই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা শুনবো এবং আপনার অনুভূতি শুনবো। তার আগে আমরা একটু জ্যোৎস্না আপার কাছে যাবো। হ্যাঁ, জ্যোৎস্না আপা, কেমন আছেন আপনি? ইংরেজি নববর্ষ হ্যাঁ, শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছি। বাকি সময় এই করোনা ভাইরাসে কেমন যায় জানি না। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, সবাইকে সুস্থ রাখেন, এই আশাই করি আমরা। জি, সেটাই। আহ, আমরা জানি আপা, আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানি আপনি অনেক গুণী মানুষ। আমরা যারা আপনার চারপাশের আছি, আমরা জানি যে আপনি অনেক সৃজনশীল একজন মানুষ। কাজ মানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আপনি রাজনৈতিক কর্মীও। তো এতগুলা কাজ একসাথে করেন। মাঝখান দিয়ে এই 2020 সালে আমাদের বৈশ্বিক করোনাকালীন সময় একটা কঠিন ভয়াবহ অনিশ্চয়তার মাঝ দিয়ে আমরা কাটিয়েছি। তো তখনও আমরা দেখেছি আপনি কিছু কাজ করেছেন। তো সেক্ষেত্রে তখন এই যে 2020 সালের কথা আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, যে আপনি একজন সৃজনশীল মানুষ, কেমন করে কিভাবে এই 2020 সালের এই লকডাউনের সময়টা আপনি কাটিয়েছেন আমাদেরকে একটু বলবেন ছোট করে? আসলে আজকে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এই জন্য যে আজকে আমার সাথে যে সম্মানিত অতিথি আছেন, সুরমা জাহিদ, লেখক ও গবেষক, তাও বীরাঙ্গনাদেরকে নিয়ে, যে যে বীরাঙ্গনাদেরকে নিয়ে আমরা অনেক, সবাই বাংলাদেশের স্বাধীনতার কথা বলতে গেলে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের কথা ছাড়া আমরা স্বাধীনতাকে স্বীকার করতে পারবো না। সেই বীরাঙ্গনাদেরকে নিয়ে আপু গবেষণা করছেন, লিখে যাচ্ছেন। এটা শুনে আমার এত ভালো লাগছে। আপুকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি, সেলুট জানাচ্ছি যে মানে আপুর কথাই শুনবো আজকে, কারণ এমন একজন মানুষ
আজকে পেয়েছি অতিথি হিসেবে। আমার কথা তো সবসময় বলি, বক বক করি, আপুর কাছ থেকে কিছু বীরাঙ্গনাদের কথা আমি সরাসরি যদি আমরা শুনি, আমি মনে মনে করি আমারও ভালো লাগবে, দর্শকদের খুব ভালো লাগবে। এটা আমাদের জন্য অনেক পাওয়া। আর আপুর কাছে আরেকটা কথা বলবো, আমি যখন বাংলাদেশে যাব আমি আপনার কাছ থেকে সব বইগুলোই সংগ্রহ করব। আমি যখনই বীরাঙ্গনাদের যে কোনো গল্প পাই আমি কিন্তু ওটা আমার কম্পিউটার আর্কাইভ করে রাখি, মাঝে মাঝে পড়ি। এখন আপনার এত মানে এতগুলো বই লিখেছেন, এগুলো তো আমার এখন লোভ সামলাতে পারতেছি না। যদি বাংলাদেশে থাকতাম অবশ্যই আমি কালকে গিয়ে নিয়ে আসতাম, যেহেতু প্রবাসে থাকি, যখনই যাব আমি বইগুলো নিব। আর আপনার এত কঠিন কাজের যে করে যাচ্ছেন সেটা আসলে আমাদের জন্য অনেক, একজন নারীর জন্য অনেক বড় কাজ বলবো। আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে আপনার জন্য। আর যখনই কোনো যদি সাহায্য লাগে আমাদেরকে বলবেন। এই যে সুমা আছে, সুমাও খুব ভালো কাজ করে, সে প্রবাসী থেকেও বিভিন্ন কাজ করে যাচ্ছে, সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত আছে, তারপরে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে। আমি আরো একটা ইউরোপিয়ান প্রবাসী অনেক বড় একটা সংগঠন আছে সেখানে আছি। তো ও অনেক কাজ করে যায়, অবশ্য আমাকে নিয়ে একটু বেশি বলেছে। তোমাদের চেয়ে আমি অবশ্য অত বেশি কাজ করি না, কিন্তু সৃজনশীল কাজ করতে আমি খুবই পছন্দ করি। আর ভালো কাজ করতেও আমি খুব পছন্দ করি, যে ভালো কাজের সাথে থাকতে চেষ্টা করি। আর 2020 আমাদের বৈশ্বিক ক্লান্তি লগ্ন ছিল সবার জন্য, বিশ্বের সব জায়গায়। আমরা আসলে খুবই অনেক যেটা বলতে হবে যে সবাই কিরকম সময় কাটিয়েছে, সবাই আমার যেমন যেমন কাটিয়েছে সবাই আমি মনে করি সেরকমই কাটে। শুধু অন্ধকারের আলো আধার দেখেছিলাম, শুধু মনে করি যে কালকে সকাল হলে হয়তো সূর্যের আলোটা দেখতে পাবো, এক চিলতি রোদ দেখতে পাবো, হয়তো বা একটা সুন্দর সুখবর শুনতে পাবো। সেই আশায় আমরা 2021ও এখন চলে এসেছি। সেই 21 সালটাও আমাদের এইভাবে আশায় আশায় যাবে। আর লকডাউনে আসলে একটা সময় কি লকডাউনে একটা ব্যাপার হলো যে তুমিও জানো, অনলাইনের ব্যাপারটা এইভাবে ছড়িয়ে পড়লো। আসলে আমাদের তখন ওই বোরিং সময়টা বা আমরা কিভাবে সময় কাটাবো ওটা আমাদের কিভাবে যে চলে গিয়েছে, ওইভাবে আরেকটা সময় বের করে ফেললাম যে আমরা অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম করা, সবার সাথে কথা বলা, গান আড্ডা বা বিভিন্ন আলোচনা নিয়ে মানে আমাদের এই করোনার সময়টা সবারই গিয়েছে, এখনো যাচ্ছে। আজকে আমি তোমাকে যে তাড়াহুড়ো করে সময় দিয়েছি, আমার মনে হয় এরকম ভাবে আমি কখনো অনলাইনে আসিনি। আর করোনার সময় তো যে যেখানে ছিল সবার খবর নিয়েছি যতটুকু নিজের সামর্থ্য অনুযায়ী। আমার এলাকা, আমার শ্বশুর বাড়ির এলাকা, আমার বাবার এলাকা বা ঢাকাতে গ্রামে আমি আমার মতো করে সবাইকে সাহায্য করেছি, সবার খোঁজ খবর নিয়েছি। প্রবাসেও যখন ছিলাম কারো যদি কোনো খারাপ অবস্থা শুনেছি, আমি আমার ব্যক্তিগতভাবে সবাইকে সাহায্য করেছি। হয়তো অনেক সময় আছে যে আহ অনেকে করোনা ভাইরাসে অনেক কিছু দিয়েছে, অনেক ছবি বা অনেক কিছু কাজের অনেক প্রকাশ ছিল, কিন্তু আমারটা একটু, আমি একটু দান যেটা করি সেটাকে আমি একটু গোপনে রাখতে চাই। সেটা আমার আত্মতৃপ্তি বলতে হবে, যে আমি কাউকে যদি কখনো কোনো কিছু দিই, আমি আমি মনে করি যে সেটা আমার আত্মতৃপ্তির জন্য দিই, সবার জন্য না। এখনো করে যাব। এখনো করোনা ভাইরাসে আমরা আসলে এখনো সে বৈশ্বিক ক্রান্তি লগ্নে আছি। আমি মনে করি এখনো যারা বিভিন্ন ভাবে অসুবিধা থাকবে, আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সাহায্য করে যাব। আর অনলাইন প্রোগ্রাম গুলো তো করে যাচ্ছি, সবসময় একটা না একটা প্রোগ্রাম থাকে, টিভি দেখে বই পড়ে বিভিন্ন ভাবে সময় কাটাচ্ছি। এটাও এক ধরনের ভালো লাগা কাজ করছে আমার মাঝে। জি, ধন্যবাদ আপা। ধন্যবাদ জ্যোৎস্না আপা, আপনাকে অনেক সুন্দর করে বলেছেন আপনার করোনাকালীন সময়ের কথা। আমরা জানি আম, আপনি এই কাজগুলা করেছেন, শিল্প সংস্কৃতির সাথে তো আপনি সবসময় জড়িত। আপনার সাথে আমি কিছু লাইভও করেছি। তো আপনার কাছে জানতে চাচ্ছি জ্যোৎস্না আপা, সেটা হচ্ছে আমরা জানি এই প্রবাসে বসে সংগঠন করা কতটা কঠিন। নিজের সংসার, কর্মজীবী মহিলাদের জন্য আরো বেশি, সংসার, স্বামী, সন্তান সবকিছু মিলিয়ে কিন্তু কাজের কেউ নাই, নিজের হাতেই সব কাজ করতে হয় মহিলাদেরকে। তো সেক্ষেত্রে আমরা জানি যে আপনি এই কাজগুলা করছেন, আমি নিজেও তাই। সময় করে নিতে হয়। আমাদের যেহেতু ইচ্ছা শক্তিটা আছে এখানে, কিংবা ফ্যামিলির একটা সাপোর্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা জানি যে আপনি আম, অনেক বছর কাল ইটালিতে ছিলেন। তো সেখানে আপনি মিলানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বাচ্চাদের জন্য। উম, তো হয়তোবা আমাদের বাংলাদেশি প্রবাসী বাচ্চাগুলা বাংলা শিখবার লক্ষ্যে আপনি এটা তৈরি করেছিলেন। আসলে মানে কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা একটু শুরুর কথা আপনার মুখ থেকে জানতে চাই।
ধন্যবাদ সুমা, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো। আসলে এটা আমার আত্মতৃপ্তিও বলতে হবে। আর বাংলা যে আমরা 21শে ফেব্রুয়ারি, আমরা সারা জীবন আমাদের মায়ের বাসার জন্য যাদের আমাদের ভাইরা যারা তাজা উম, রাজপথে রক্ত দিয়ে যে বাংলা ভাষা আমাদের জন্য নিয়ে এসেছে, আমি যেখানে যাই না কেন, আমি প্রবাসেও আসার পর থেকে কিন্তু আমি এটাই জানি যে আমার বাচ্চা যেহেতু ইতালিতে ছিল, ওরা খুব ভালো ইতালিয়ান বলতে পারে, ওরা এখন ইংলিশও বলতে পারে, কিন্তু সে সাথে আমি মনে করি যে আমার দুটো বাচ্চা খুব ভালো বাংলাও বলতে পারে। ওরা বাংলা খুব বেশি পড়তে না পারলেও মানে পড়তে পারে, কি অনেকটা পড়তে পারে, অনেকটা পড়তে পারে না। একসময় আমার মেয়ে লিখতেও পারতো, সেটা এখন সে অনেকটা ভুলে গিয়েছে, কারণ বলতে হবে এখানে স্টাডি করতে গিয়ে। সেটা আমি যথেষ্ট চেষ্টা করেছি যে আমার বাচ্চা যেন বাংলার সাথে মানে বাংলা ভাষাটাকে, বাংলা সংস্কৃতিটাকে না ভুলে, সেটা আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে গিয়েছি। কিন্তু আমার বাচ্চারা দুজন কতটুকু সেটা নিজের মনে ধারণ করে রাখবে অদূর ভবিষ্যতে, সেটা আমি জানি না। আমি আমার বাসায় আমি কখনো ওদেরকে ইতালিয়ান কথা বললো, আমি মানে ওদের সাথে আমি অনেক সময় রাগ করি যে তোমরা সারাদিন বাইরে থাকো, তোমরা তো ইতালিয়ান ভাষায় বলে যাচ্ছ, তোমরা তো ইংরেজিতে কথা বলে যাচ্ছ, তোমার বাসার মধ্যে আমার সাথে সবসময় বাংলায় কথা বলবে। আমি সেই বাংলা ভাষাটাই আমি শুনতে আমার খুব ভালো লাগে। এরপরে ইতালিতে যখন আসি, আসার পরে এক সময় তো আমরা সংবাদপত্র পেতাম না, সেটা মাসে একটা করে পেতাম। যখন আমি আসি, আমি 2000, যখন আমি 1999 সালে আসি, সেটা বলতে হবে 2000-এ হয়ে যায়, 99 নভেম্বরে যেহেতু আসি। তো আমার একটা নেশা ছিল যে প্রতিদিন সকালে পত্রিকা পড়া আর ম্যাগাজিন গুলো পড়া, বিভিন্ন কিছু মানে বাংলার যে ম্যাগাজিন পত্রিকা এগুলো এখানে এসে পাচ্ছি না। তখন ইন্টারনেটের তো কোনো ইয়ে ছিল না, অনেক কঠিন সময় ছিল। এখন যেভাবে দরকার হয় না পত্রিকা, এখন আমরা ইন্টারনেটে সব দেখে নিচ্ছি, তখন কিন্তু সেটা ছিল না। তা আমাদের বাঙালি যে দোকান ছিল, এশিয়ান যেগুলা গোছারি বলা হয়, সেখানে মাসে একবার করে পত্রিকা আসতো। তো এক ভাইয়ের সাথে মানে আমরা যেহেতু কেনাকাটা করতাম, খুব ভালো ইয়ে ছিল, আমি সবসময় অগ্রিম টাকা দিয়ে আসতাম যে পত্রিকা আসলে কেউ নেক বা নেয় নাক, আমার পত্রিকাটা রেখে দিবেন, আমার ম্যাগাজিনটা রেখে দিবেন। এরপর আস্তে আস্তে সাংবাদিকতাও শুরু করি, যে হ্যাঁ আমার শুরু করতে হবে সবার মাঝে। পরে আমাদের রোমে যিনি, যার হাত ধরে আমি সাংবাদিকতা আসি, ইকবাল ভাই, ওনার একটা পত্রিকা ছিল স্বদেশ বিদেশ, সেইখানে কাজ করতে করতে এতটুকু আসা। আর এরপর বাংলা স্কুল করার মানে আমার ইচ্ছা, আর স্কুল করার ইচ্ছা আমার ছোটকাল থেকে। আমি যদি বাংলাদেশেও থাকতাম, আমি হয়তো বা প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, আমি হয়তো বা শিক্ষকতা করতাম। কারণ আমার ছোটকাল থেকেই শিক্ষকতা করার অনেক মানে ইচ্ছে। আমি যখনই অবসর সময় ছিলাম, আমি আমার এলাকার বাচ্চাদেরকে মানে সপ্তাহে একদিন আমি ওদেরকে বিনা পয়সায় পড়াতাম, সবাইকে যারা পড়তে পারতো না। তারপরে যেখানেই যেতাম, বলতে হবে যে আমি টুকিটাকি মানে সবার সাথে মানে লেখাপড়া নিয়ে জড়িত ছিলাম। আর মিলানো আসার পরে আমি অনেক দিন যাওয়ার পরে দেখি যে অনেক বাঙালি ভাবিদেরও যে বাচ্চাদেরকে বাংলা শেখাবে, তখন ইচ্ছে হলো যে একটা বাংলা স্কুল করি। তো সেখানে আমি আসলে অনেক ভালো সাড়াও পেয়েছি, অনেক বাচ্চাও পেয়েছি। আর বাচ্চাগুলোর মাঝে যে বাংলা শেখার এত আগ্রহ ছিল, আসলে আমি মুগ্ধ। আমি বলতে হবে যে আমার চেয়ে ওরা বেশি, মানে আমি স্কুল করেছি কিন্তু বাচ্চারা যে ইতালিয়ান আহ ভাষার পাশে পাশে ওরা যে বাংলা, একদিন শুধু আমার ক্লাস হতো শনিবারে, 3 ঘন্টা ক্লাস ছিল, কারণ ওখানে আমার আবার 30 মিনিট আবার গান বা কবিতা যারা শিখবে, নাচ যারা শিখবে তাদের একটা ক্লাস হতো, যে যেভাবে। আর বাংলা ক্লাস ছিল 2.5 ঘন্টা ওখানে। তো আমার আবার ক্লাস 1, 2, 3, 4, 4-এর একজন স্টুডেন্ট ছিল, ক্লাস 3 3জন স্টুডেন্ট ছিল, ক্লাস 1, 2-র অনেক স্টুডেন্ট ছিল, কারণ সরা শিখা পর্যন্ত। তো ওরা ভাবলাম যে ওরা একদিন এত মজা করে বাংলা স্কুলে ক্লাস করতো, তারপরে এত মানে এত ভালো, মানে ওদের আগ্রহ দেখে স্কুলটা বেশ কয়েক বছর চালিয়ে নিয়েছি। আর আমি অবশ্য বাংলাদেশ থেকেও আমাদের মিলান বাংলা কনসুলেন্টের মাধ্যমে আমি প্রতি বছর বইও পেতাম, আমার মানে স্কুলের নামে বই আসতো। তো ওইগুলো আমার খুব ভালো লাগতো যে আমি বাচ্চাদেরকে বাংলা শিখাতে পারতেছি। কিন্তু হঠাৎ করে আমার আবার লন্ডনে চলে আসার মাঝে আমার স্কুলটার আসলে কার্যকরী যেটা হলো সেটা অনেকটা বন্ধ হয়ে গেছে। এখনো পর্যন্ত মিলানে যারা জানে সবাই আমার সাথে এখনো ব্যক্তিগত যোগাযোগ করে, ভাবি আমাদের বাচ্চাদের তো বাংলা শেখার হলো না, আপনি চলে গেলেন। এটা আমার ব্যর্থতা বলতে হবে, আসলে মাঝে মাঝে আমার খুবই কষ্ট লাগে।
হ্যাঁ, ধন্যবাদ আপু আপনাকে। চমৎকার আপনার কথা শুনলাম শুরুর দিকের। আমরা আশা করব যে মিলান বাংলা স্কুল আবার নতুন করে কেউ না কেউ আপনার জায়গা থেকে এই দায়িত্ব নিবেন এবং সুন্দর করে বাচ্চাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বিশ্বের সাথে বাংলা কৃষ্টি এবং সংস্কৃতি ছড়িয়ে দিতে সহায়তা করবেন। মিলান কমিউনিটির কাছে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি, তারা এটা অবশ্যই সহযোগিতা করবেন এবং দেখবেন। তো যাই হোক, আমরা সুরমা আপাকে পেয়েছি, আসলে কিছু সুরমা আপার অভিজ্ঞতার কথা শুনতে চাই। আমি সুরমা আপার কাছে যাচ্ছি। হ্যাঁ সুরমা আপা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি। আপা, উম, মানে উম, অসম্ভব অসম্ভব অসাধারণ কাজ আপনি করেছেন, আমরা জানি। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকের এই লাইভে না হলে আমি আপনার সাথে যোগাযোগ করতাম, কারণ আমি নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি, সেটা ছোটবেলায় পড়েছি, এখনো পড়ি, এবং পড়লেই কান্না আসে। তো খালি মনে হয় যে এটাই একটা স্বাধীনতার বিনিময়ে এত বীরাঙ্গনাদের এই নির্যাতনের কাহিনী, মানে এগুলো আসলে খুবই তাড়িত করে আমাদেরকে। মানে আমার আর আসলে ওই যে সম্ভ্রম হানি এই কথাটা বলতে আমার কাছে খারাপ লাগে। আমি নির্যাতনের কথা বলবো, কারণ নির্যাতনই তারা করেছে, সেটাও অপমানজনক, তারপরে সেটা বললাম। যাই হোক আপা, আমি জানতে চাচ্ছি, এই যে জাতি এবং জাতিসত্তার জন্য আপনার এই প্রগাঢ় দেশপ্রেম থেকে বা আপনার নিজের তাগিদ থেকে আপনি এই যে কাজটি করেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সম্মানের। এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে সম্মান জানাচ্ছি। আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, উম, আমার আগ্রহ আপনার কথা শুনবার জন্য খুব বেশি। তো আমি জানতে চাচ্ছি যে আপনি প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, গ্রামাঞ্চলে গিয়েছেন, আপনি ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা শুনতে গিয়েছেন তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে। আমার মনে হয় আজ এত বছর পরে এই কাজগুলো আপনি করেছেন, মানে অবশ্যই আপনি ভীষণ আহ, বাধার সম্মুখীন হয়েছিলেন। এবং আমি জানি সেটা বাধার সম্মুখীন হওয়ার কথা। তো সেগুলো আপনি কিভাবে অতিক্রম করেছেন এবং কেমন করে এই বাধাগুলা আম, আপনি মুখোমুখি হয়েছিলেন এই বাধার, সেটা আমাদের সাথে একটু শেয়ার করুন প্লিজ। আমাদেরকে একটু বলুন, আমাদের দর্শকরা শুনবেন, আমরা শুনবো। বাধা অতিক্রম করার প্রধান মানে মানে কারণ যেটা আমি বলবো যে আমি কিভাবে পেরেছি, সেটা হলো আমার মনে অনেক শক্তি ছিল যে আমাকে কাজটা করতেই হবে। যে শক্তিটা ছিল সেটা আমার সব সময় আমার মনের ভিতরে এটা মানে রেখে কাজ করতে হয়েছিল যে আমি এমক জায়গায় যাচ্ছি, আমি কাজটা তুলে আনতে পারবো না, তারপরে আমাকে যেতে হবে, কাজটা করতে হবে। একদিনে তো মানে আজকে বাধা দিয়েছে, বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু পরবর্তীতে 2 দিন আবার ঠিকই করতে পেরেছি। যেমন এক মানে জায়গায় আপনার গিয়ে মানে মনোবলটা কি? গিয়েছে, ওনার নাম সম্ভবত রেশমি ছিল, হ্যাঁ, হ্যাঁ। খুব শক্ত ছিল, খুব স্ট্রং, মানে এত শক্তি শক্ত ভাবে অন্তত এই কাজটা আমি করতে পেরেছি যে না, আমাকে কাজটা করতেই হবে। আবার যে কে কি বললো, কে কি করলো, তা আমার মানে মানে কোনো অবস্থায় গায়ে লাগাতে চলবে না, লাগালে যে আমি মানে কোন অবস্থাতে গায়ে লাগাবোই না। আরেকটা হয়েছে যেটা যে আমি মহিলা বিদায় আমার হয়তো মানে আমাকে মারপিট করেনি, এটুক সম্মান করেছে, এটা বলতে বাধ্য হচ্ছি, ওইটা জি। করেছে। তা যা আমি একটু বলি, যেটা বলেছিলাম রেশমি ওনার কথা, উনি বীরাঙ্গনা, ওনাকে ক্যাম্প থেকে মানে তুলে এনেছিল ওনার হাজবেন্ড, উনি হিন্দু ছিলেন, পরে মুসলমান চিকিৎসা করে ভালো হওয়াতে ওনার বিয়ে হচ্ছিল না, বিয়ে না হওয়াতে তখন উনি যে 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 ওনার হাজবেন্ড তো ক্যাম্প থেকে উদ্ধার করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পর, তখন উনি নিজেই বিয়ে করেছেন। উনি বললেন যে আমার স্ত্রীর কথা রেকর্ড করেন, অসুবিধা নাই। উনি যিনি রেশমি, উনি অসুবিধা মানে কোনো একটা বিন্দু মাত্র অসুবিধা ফিল করেননি। তা কিন্তু তার শ্বশুর বাড়ি এবং আশেপাশের গ্রামের কেউ মানে আমার সাথে কথা বলতে দিবে না, না দেওয়াতে আমরা করলাম, উনি বললেন, রেশমি বললেন যে আপু আপনি এক কাজ করেন, রাতের বেলা আসেন, আপনি নিশ্চয়ই কুপি বাতি চিনেন আগেকার দিনে, যে তারপরে আমরা কুপি বাতি জ্বালিয়ে কুপি বাতি জ্বালিয়ে আমরা ফিস 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 করে সারা রাত কথা বলেছি। 5 দিন না 6 দিন লেগেছিল। লাস্টের দিন
মানে প্রথম 2 দিন পরে টের পেয়ে গেছে এলাকাবাসী যে একজন মহিলা আসতেছেন, কি করেন, আমার সঙ্গে তো না আমার হাজবেন্ডও ছিলেন, কি করেন বুঝতেই পেরেছে, বুঝতে পারে লাস্টে আটকে দিয়েছেন আমাদেরকে। ঘর থেকে বাইর হয়ে দেখি মানে শত শত লোক চারপাশ, মানে ওই বাড়ির চারপাশ প্রায় বিকেল পর্যন্ত আটকে রেখেছিল। মহিলা মানুষ মারতে তো আর পারে না যে গায়ে হাত দিবে। পরে অন্যদেরকে অনেক বুঝিয়ে, গ্রামের মুরব্বী, এলাকার মুরব্বী যারা ওরা এসেছে, ওরা আসার পর ওদেরকে বললাম, বুঝিয়ে তারপর বলে ঠিক আছে, যেগুলো আপনারা এগুলো রেকর্ড করেছেন এগুলো মানে আপনার মুছে ফেলেন, রেকর্ডার দিয়ে দিয়ে যান। কিন্তু তখন তো ক্যাসেটের সময় ছিল, আমি করেছি কি যেটা খালি ক্যাসেট মানে ওইটা ওদেরকে দিয়ে আমি ওইটা নিয়ে চলে এসেছি, মানে আচ্ছা ওরকম আচ্ছা। কাজ করেছি। তারপর আরেকটা কথা আমি একটু আপনাদেরকে শেয়ার করি, যেটা আপু খাগড়াছড়ি, খাগড়াছড়ি সম্পর্কে তো জানেন। হ্যাঁ। খাগড়াছড়ি পাহাড়ি এলাকা, একজন উনি একজন উপজাতি, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। ওনার বয়স ছিল 15-16 বছর। তাকে ধরে নিয়ে গেছেন এবং অসংখ্য নারী মানে অসংখ্য আর্মিরা নির্যাতন করেন। করার পরে দেশ স্বাধীন হওয়ার পরে তাকে মানে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পরে ওর বাড়িতে, শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে গ্রহণ করার তো প্রশ্নই ওঠে না। বাবার বাড়িতেও তাকে মানে জায়গা দেয়নি, কারণ সে যদি থাকে তাহলে তার আরো যে বোন আছে ওদের বিয়ে হবে না, যদি বিয়ে না হয় তাহলে তো সমস্যা। এলাকা মানে শুধু মানে তার বাবার বাড়ি না, বাবার বাড়ি শ্বশুর বাড়ি এলাকায় তাকে মানে থাকতে দেয়নি। না দেওয়াতে সে একটা গভীর মানে জঙ্গলে, পাহাড়ের উপরে জঙ্গলে সে মানে চলে যায়। অনেক কষ্টে অনেক অভিমানে সে চলে যায়। যাওয়ার পরে ওইখানে তার জীবন যাপন করেছে। ওনার জীবন যাপন যখন মানে 5 দিন বা 7 দিনের দিন আমি ওই পাহাড়ে উঠতে সক্ষম হই, অনেক কষ্ট করে, মানে অনেক কষ্ট করে উঠেছি, যেটা মানে বলার মতন না। সে তার ঘরটা দেখলে মনে হয়েছে এতটুকু মানে মানবতার মাঝে জীবন যাপন, একটা পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে একা একজন মহিলা বসবাস করা অনেক কঠিন একটা বিষয়। তখন উনি ওই কাজ, খেতে তো হবে, আশ্রয় নিল জঙ্গলে, কিন্তু খেতে হবে। তখন সেই জঙ্গল থেকে এসে রাস্তাঘাটে বা অপরিচিত গিয়ে বাড়িতে কাজ করে করে জীবন যাপন করেছে। আর সেই মহিলা যখন নাকি আর্মিদের কাছে বন্দি ছিল, তখন একজন আর্মি শেষের দিক দিয়ে একজন মেজর ওনাকে আম, ওনার পার্সোনাল ভাবে রেখে আসতে বললো, যে ও নিজে নিজে ভাবতে শুরু করলো যে আমি যদি ওই মেজরের মনটা জয় করতে পারি, নির্যাতনের পরিমাণটা কমে আসবে আমার, কারণ এত নির্যাতন সহ্য হয় না, দিনের নাই রাত নেই এটা। তখন ওই মেজরের মানে আস্তে আস্তে মেজরের মানে মনটা জয় করতে চেষ্টা করেছে। জয় করতে চেষ্টা করে একবার অনুরোধ করলো যে দেখো, তুমি তো আমাকে মানে দর্শন করোই, শুধু তুমি না, তোমার যত বড় অফিসার আছেন তাদেরকে দিয়েও আমাকে এমন অত্যাচার করো, দিন নাই রাত নাই, আমাকে আটকে রেখেছো, আমি তো কোনো বাধা দিতেও পারি না, বা বাধা দিই বা কি করব, কিন্তু তুমি আমার একটা কথা রাখো। ওই মহিলা বলেছিল ওই মেজরকে, বলছে কি কথা, বললো কি যে তুমি কথা দাও যে আমার কথাটা রাখবে। তখন সে কথা দিল মেজর, বলছে ঠিক আছে। তখন বললো যে দেখো, আমাকে আরো তোমরা অনেকে নির্যাতন করো, কিন্তু আমার এলাকা থেকে কোনো নতুন মেয়ে বা নারী, কোনো মহিলাকে ধরে এনো না, আর কোনো মহিলার ইজ্জত হানি করো না। কিন্তু তার কথাটা মেজর রেখেছিল। তারপরে আর ওই গ্রাম থেকে কোনো নারীকে ধরে আনেনি এবং কোনো নারীকে নির্যাতন করেনি। তারপরও সেই গ্রামে তার আশ্রয় মিলেনি। সে একটা মানবতার জীবন যাপন করছেন। এখন তার বয়স হয়েছে, পাহাড় থেকে উঠে নেমে সে এসে সে কাজ করে মানে দিন পার করতে পারে না, কাজই করতে পারে না। এখন সে বলে কি আমি একদিন পাহাড়ে উঠলে আর 3 দিন নামতে পারি না, উঠতে পারি না।
আমার না খেয়ে থাকতে হয়, যে কতটা মানবতার জীবন মানে যাপন করছেন এইসব বীর নারীরা, বীর মাতারা, যেটা নাকি আসলে এগুলো বলে শেষ করার মতো না। কিন্তু এগুলো আমি যখন ওদের সাথে কথা বলেছি, ওদেরগুলো বলতে গেলে আমি সব খুব সুন্দরভাবে বলতে পারি না, আমার গলা আটকে আসে, আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। তারা যে কিভাবে কত কষ্টে মানে একেতে হচ্ছে তাদের একটা নারীর মানিজ্যতের বিষয়, তারপরে কষ্টের বিষয়, সেভাবে যে বলেছিল আমার চোখের সামনে ভেসে আসে। তারা কত কান্না আমার কাছেই করেছে, কত কাকুতি মিনতি মানে আমার কাছেই করেছে, যে তুমি মানে আমার এগুলো নিয়ে মানুষকে জানাও আমাদের কষ্টের কথা, কিন্তু আমাদেরকে পরিচয় দিও না, মানে অভিমানে বলে যে আমাদের পরিচয় দিও না, কিন্তু তোমরা জানাও যে আমাদেরকে। যে শুধু তাই না, দেশ স্বাধীন হওয়ার পরে পরে যে তারা কতটা মানে মানসিক নির্যাতনের শিকার হয়েছে, এমনকি শারীরিক শারীরিক নির্যাতনের শিকারও হয়েছে, এই কথা বলছেন ম্যাক্সিমাম নারীদেরকে, যে তুমি তো মানে তোমার তো চরিত্র বলতে কিছুই নেই। পাকিস্তানিদের পাকিস্তানিরা তোমার মানে চরিত্র নিয়ে গেছে, মানহানি করেছে, আমাদের কাছে আসবা না কেন, বা আমাদেরকে দিয়ে তোমাদের পোষায় না, পাকিস্তানিরা এত বেশি করে মানে তোমাদেরকে পোষায় দিছে, আমাদেরকে দিয়ে পোষায় না। অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, রাস্তাঘাটে দেখলে গালিগালাজ করতেন, রাতে ঘুমাতে দিতেন না, ঘরের চালে ঢিলাঢিলি করতেন। তারপর রাতের বেলা যখন নাকি মানে আমরা তো গ্রামের, যারা গ্রামে থাকি তাদের তো টয়লেটটা একটু দূরে সবারই, তখন সেই এলাকার ছেলে পেলে উঠপটে থাকতো, যখন বের হবে রাতের বেলা তখন তুলে ধরে নিয়ে যাবে। এ আশেপাশের বাড়ি তো আর না, জঙ্গলে নিয়ে যাবে, নিয়ে টেনে এসে তাদের তাদের মানে করে মা বের হয়েছে, মাকেও নির্যাতন করেছে। মানে স্বাধীন হওয়ার পরের ঘটনা এটা আমি বলছি। এমনও আছেন যারা লাস্ট শেষের দিক দিয়ে তাদের পতিতালয়ে তাদের আশ্রয় হয়েছে, তারাও বেঁচে জীবন। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপা। আপনার কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনলাম। আসলে আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলি, আপনার এই যে খাগড়াছড়ির যে বীরাঙ্গনার কথা বললেন, তাকে নিয়ে মনে হয় আপনি প্রথম আলো পত্রিকাতে লিখেছেন। আমি আপনার পত্রিকাটা পড়েছি, আপনার ওই লেখাটা আমি পড়েছি। তো জি, আমি হ্যাঁ, তখনকার সময়ে নীলিমা ইব্রাহিম স্বাধীনতা উত্তরকালে নীলিমা ইব্রাহিম এই ক্যাম্পে যান, এবং নীলিমা ইব্রাহিম নিজে সশরীরে কিছু বীরাঙ্গনার সাথে কথা বলেছেন, এবং সেখানে নওশাবা ছিলেন, আরো অনেকেই ছিলেন। বীরাঙ্গনারা নিজেরাই ওনাদের কথা বলছে। 10 বছর যাবত আপনি তাদেরকে নিয়ে আবার জীবিত বীরাঙ্গনাদেরকে নিয়ে কাজ করছেন, একই কথা। আসলে তখনকার সময় স্বাধীনতা উত্তরকালে নীলিমা ইব্রাহিম নিজে গিয়েছেন ক্যাম্পে, তাদের সাথে যোগাযোগ করেছেন। সেখানে একজন বীরাঙ্গনার কথা ভীষণ স্পর্শকাতর। সেখানে একজন বীরাঙ্গনা বলছিলেন যে ওনার ওই কাহিনীতেই লেখা, এটা পড়ে খুব কান্না পেয়েছিল, যে ওনার বাবা ওনাকে নিতে আসছিলেন, কিন্তু বাবা দাদাকেও ওনারে নিয়ে গেল না। কিন্তু উম বঙ্গবন্ধু, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু সেই সময়টাতে এই সব মেয়েদেরকে বললেন, তোদের চিন্তা কি, আমি তোদের পিতা, আমি তোদের বাবা, আমি তোদের ঠিকানা দিলাম, এই ধানমন্ডি 32 নম্বর তোদের ঠিকানা, তোদের বাড়ি, আমি তোদের বাবা। এই কথাগুলো যে উনি বলেছিলেন, তখন ওই বীরাঙ্গনা বলছেন যে তখন উনার বুকে যে দীর্ঘশ্বাস ফেলতে পেরেছি, যে কান্না ওনাকে জড়িয়ে ধরে আমরা কে কাঁদতে পেরেছি, সেটা আমার বাবার বুকে জড়িয়ে ধরে কাঁদতে পারিনি। কারণ বাবা তো ফিরে গিয়েছেন, বাবা তো আসলে ওই ওই বীরাঙ্গনার আম, সরকারি সাহায্য পাচ্ছেন, বা ওই বীরাঙ্গনার নাম ভাঙিয়ে খাচ্ছেন, উনি নিজেই বলছেন, বীরাঙ্গনা ওনার কথা। যাই হোক, এরকম বহু ঘটনা, যেটা আপা আপনি বললেন,
যে পরবর্তীতে দেখা গেছে যে গ্রামবাসী তাকে অত্যাচার করছে বা এখনো করছেন বা এরকম। তো আমি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে কেন এই অবহেলা? এরা তো কখনো স্বেচ্ছায় এই নির্যাতনের শিকার হননি। তারা আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন। তাদের এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, একটা বিজয় পেয়েছি। তারা নির্যাতিত হয়েছেন। এটা তো তাদের দোষ না। এটা তো আহ যুদ্ধের সামিল। তারা যুদ্ধে গিয়েছিলেন। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে এরা এই যে আপনি লিখছেন 10 বছর ধরে এই ডকুমেন্টারি কাজগুলা করছেন, আপনি কি মনে করেন যে রাষ্ট্রীয়ভাবে আপনাকে কিভাবে সহযোগিতা করলে আপনার এই গবেষণাটা চিরস্থায়ী হবে? বা আপনি মনে করেন যে এই পরবর্তী প্রজন্ম জানতে পারবে বা বুঝতে পারবে বা ফিল করতে পারবে এই বিষয়গুলা? আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা শুনেছি, আমরা গল্প শুনেছি, আমরা অনুভব করতে পারছি, কিন্তু পরবর্তী প্রজন্ম কিভাবে এই তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে? বা কিভাবে এই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, সাধারণ স্তর পর্যন্ত এই আপনার এই লেখা, এই কাহিনী এবং বীরাঙ্গনাদের বীরের কথা, বীরত্বের কথা কিভাবে পৌঁছানো যায়? রাষ্ট্রীয়ভাবে কোন সহযোগিতা মানে আপনি আশা করেন, কোনটা পেলে আর কি মানে মনে করেন যে এটা একটা চিরস্থায়ী ব্যবস্থা হবে? একটু বলুন আমাদের। আমি বলি, প্রথম আমি আসলে 10 বছর যাবত করছি কাজটা, তা না 22 বছর যাবত করছি কাজটা। আমি 99 বুঝ- থেকে শুরু করেছি একদম, মানে জি। না আটঘাট মানে বের 10 বছর, জি 10 বছর কাল আপনি কাজ করে একটা মানে বইয়ের কাজে গিয়েছেন, লেখার কাজে গিয়েছেন, ডকুমেন্টারি তৈরি করেছেন, পরে পরবর্তীতে সব মিলিয়ে 22 বছর। হ্যাঁ। জি। তো হ্যাঁ, ওইটা বলুন। একটা করি এটা। আর আপনি যেটা বলেছেন যে কিভাবে আমি কি ধরনের সহযোগিতা চাই, আমি একটাই সহযোগিতা চাই, সেটা হলো যে সরকার, যদি বাংলাদেশ সরকার বা যেখানে, দুইটা কাজ আছে এখানে। একটা হলো যে যে বইটা আমি করেছি সেই বইটা প্রতিটা স্কুলে স্কুলে যদি দিয়ে দেওয়া যায়, তারা তখন পড়তে পারবে, স্কুলের লাইব্রেরি থেকে তারা পড়তে পারবে। এটা হলে পরবর্তী মানে যারা আছেন, জেনারেশন আছেন, তারা খুব উপকৃত হবে। এক, আরেকটা হলো এটা বিভিন্ন ভাষায়, শুধু বাংলায় সীমাবদ্ধ থাকলে হবে না, বিভিন্ন ভাষায় যদি এটা বইটা করা হয়, করার পরে তারপরে আপনার ওইটা যদি মানে আপনার বিভিন্ন দেশে পৌঁছায় দেওয়া যায়, তখনই বিশ্ববাসীও জানতে পারবে। এবং স্থায়ীভাবে এটা যেমন একটা এ, খুব স্থায়ীভাবে একটা ইতিহাস, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরাট একটা অংশ জুড়ে আছে নারী নির্যাতন, সেটা স্থায়ীভাবে হবে। এবং এটা এই দুটো জিনিসও যদি করা হয়, তাহলে মানে মানে এটা আপনার দীর্ঘস্থায়ী ভাবে এটা তারা মানুষ মানে জানতে পারবে এবং সঠিক ইতিহাস জানতে পারবে। কারণ আমি এখানে উল্লেখ করেছি বইগুলোতে আমি কিভাবে তাদের কাছে আমি যেতে, মানে এমনও রাস্তা আছে যেটা শুধু হাঁটা রাস্তা, মোটরসাইকেল, যেখানে শুধু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তারপরে দেখা গেছে আমি হেঁটে যাচ্ছি 5 কি 6 কিলো, রাস্তায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কোনো ঘর বাড়ি নেই, তখন আমাকে ভিজে ভিজে হেঁটে হেঁটে ভিজে ভিজে যেতে হচ্ছে, যে আমার কাজটা করতে হয়েছে। যেভাবে হোক কাজটা আমি করতে পেরেছি। এটা মানে কষ্ট হয়েছে, কিন্তু কাজটা করতে পেরেছি। যে আপনার এই প্রশ্নটা আমি খুব মানে আমার খুব ভালো লেগেছে, যে কিভাবে এটা মানুষ জানবে এবং মানে স্থায়ীভাবে মানে এটা জানবে। সেটা এটাই যে প্রতিটা স্কুলে স্কুলে যদি দেওয়া যায় বইটা, স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু স্কুলে না, যারা নাকি ইউনিভার্সিটিতে উঠে গেছেন, যারা নাকি আপনার কলেজে আছেন, তাহলে যদি মানে এটা করা হয় আর বিভিন্ন ভাষায়, শুধু বাংলার ভিতরে থাকলে তো আপনারা জানবেন না, জানতে পারবেন না। এটা আমি চেষ্টাও করেছি, তো অনেক চেষ্টা এখনো করে যাচ্ছি, যে যদি সব কাজই সরকারের করতে হবে এমনও কোনো কথা নেই, মানে সরকারের করতে হবে এমনও কোনো কথা নেই। ওইটা যদি ওভাবে বিভিন্ন কোনো না কোনো ভাবে এটা যদি হয়, হতে পারে, তাহলে বিশ্ববাসী গণমাধ্যম। জানতে পারতে। হ্যাঁ, গণমাধ্যমের মাধ্যমেও এটা হতে পারে। যাই হোক আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এরকমই একটা কিছু চেয়েছিলাম যে আপনি বলবেন, সেটা হচ্ছে যে আপনার মনের কথা আমরা শুনলাম এবং আমরা আশা করব এবং সেই আশাবাদও ব্যক্ত করছি যে মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার এবং এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আপনার
এই আশা, এই স্বপ্ন পূরণ করবেন, এবং আমরা অবশ্যই সেটা বিশ্বাস করি এটা অদূর ভবিষ্যতে অবশ্যই হবে। এবং এই লাইভের মাধ্যমে, এই বিশ্ব বাংলা লাইভের মাধ্যমে আমরা আপনার কথাটা ছড়িয়ে দিতে চাই যে মানে এই বীরাঙ্গনাদের কথা, অবশ্যই আমাদের এই মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, যেটা আপনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে আপনাকে পুরস্কার দিয়েছেন বাংলা একাডেমির মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণালব্ধ আপনার লেখা থেকে। তো আমরা আশা করব অদূর ভবিষ্যতে আপনার এই আশাও পূর্ণ হবে মুক্তিযুদ্ধের সপক্ষে সরকারের পক্ষ থেকে। আর আমাদের এখানে অনেকে সুন্দর সুন্দর মন্তব্য করছেন। আসলে আমি মন্তব্য পড়তে পারছি না এই কারণে যে আমি আমার খুব ভালো লাগছে এই দুজনের সাথে কথা বলতে। আমি কথা বলাটাকে ইম্পর্টেন্ট মনে করছি। মন্তব্য সবাই ভালো লিখছেন, আপনাদেরকে শুভকামনা জানিয়েছেন। আমি একটু পরে চেষ্টা করব পড়বার জন্য। যাই হোক আপা, আপনার মুখ থেকে এটা জানলাম। আর একটা ছোট প্রশ্ন, তারপরে আমি জুসনাপার কাছে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আপনি এত ডকুমেন্টারি কাজ করলেন, এই যে এত অনেক অনেক প্রশ্ন আছে আপনার কাছে। এত ডকুমেন্টারি কাজ করেছেন, এত সুন্দর কাজ করেছেন, অসাধারণ একটি কাজ করেছেন, চ্যালেঞ্জিং একটি কাজ করেছেন আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। তো আপনি কি মনে করেন যে আপা যে আহ এটা যদি কখনো গণমাধ্যমে প্রচারিত হলে তো অবশ্যই ভালো, হচ্ছেও আপনার আপনার লেখা, আপনার গবেষণা, মানে এটা কি কেউ যদি আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি বানাতে চায় বা চিত্রায়ন করতে চায়, চিত্রায়নের একটা সুযোগ আসে আপনার কাছে, আপনি কি আপনার মতামত কি, মানে তখন আপনার মতামত কি হবে? সেই সুযোগটা কি আপনি দিবেন চিত্রায়নের জন্য? সেটা হতে পারে বিভিন্ন অবশ্যই গল্প, সিনেমা। এটা, জি জি অবশ্যই আমি এটা চাই, কারণ প্রচারে প্রসার আর এটা নিয়ে আরো অনেক কিছু করুক, অনেকেই করুক, এটা আমি চাচ্ছি। এটা আমার একার কাজ না, তারপর আমি একা করেছি, এখনো চাচ্ছি যে সবাই আসেন, আমার সাথে আসেন, আসেন কাজ করি, মানে একসঙ্গে কাজ করলে কাজ সুন্দর হবে, আরো বেশি সুন্দর হবে, ভালো হবে, এবং অনেকে আরো জানতে পারবে এটা। আর এটা যে আপনি বলেছেন যে যদি করতে চায়, তারা যদি করতে চায় খুবই ভালো, কারণ তাহলে তো আরো জানবে তারা। আমি তো জানি জি জি, আমি আমি সব অবশ্যই অবশ্যই। যারা দেশে আছেন তাদেরকে আমি মানে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো যে যদি এগিয়ে আসে, এবং এটা আমি জি চাচ্ছিও। জি জি, এবং আমার কাছেও মনে হয় যে তাতে করে অনেকে হয়তো বা আগ্রহ সহকারে দেখবে, জানতে পারবে, জি পরবর্তী প্রজন্ম আরো বেশি উৎসাহিত হবে। আর আপনি যেটা জি বলেছেন যে বইয়ের ব্যাপারে, সেটাও পরবর্তী প্রজন্ম আরো অনেক দূরের প্রজন্ম জানতে পারবে। যাই হোক আপা, ধন্যবাদ। জি আবার জি আপনার কাছে আসবো অন্য প্রশ্ন নিয়ে। এখন আমি উম জুসনা আপু আপনার কাছে আসছি। আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে এত ক্ষেত্রে আপনি কাজ করছেন, সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজ করছেন, আপনি সাংবাদিকতা করছেন, আমরা জানি আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী, উম আহ, সবকিছু, উপস্থাপকও। তো একজন ভালো উপস্থাপক, আমার খুব প্রিয় উপস্থাপক আপনি। তো আমি সেটা জানতে চাচ্ছি যে আসলে কোন ক্ষেত্রটা আপনার খুব পছন্দের, খুব স্বচ্ছন্দ বোধ করেন যে এই জায়গা থেকে কাজ করতে, মানে খুব ভালো লাগে, এরকম জায়গাটা কোনটা আপনার? ধন্যবাদ তোমাকে। তুমি আমার চেয়ে খুব ভালো করতেছো। তুমি কালকে বলছিলে যে আপু আমি আজকে প্রথম একটা প্রোগ্রাম সঞ্চালনা করব, আমার খুব একটু নার্ভাস ফিল করছি সেজন্য। কিন্তু না, আমি দেখতেছি যে তুমি এত সুন্দর করে, মানে তুমি তো খুব সুন্দর গান করো, আমি তোমার গানের খুব ভক্ত। তো সেই ক্ষেত্রে তুমি ভালো একজন, খুবই সুন্দর একজন মানে উপস্থাপিকাও বটে। অনেক সুন্দর করে মানে অনুষ্ঠানটা পরিচালনা করে নিয়ে যাচ্ছ। আসলে আমি আমার অনেক ক্ষেত্রের মধ্যে আমি কিন্তু নিজেকে মানে সংবাদ কর্মী হিসেবে বা সংবাদ সংগ্রহ করা, সংবাদ নিয়ে কাজ করা, এটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এরপরে আমি শিক্ষকতাটাও বেশি পছন্দ করি। যে মানে বাচ্চাদেরকে পড়ানো বা নিজে মানে কিছু স্কুল করা বা নিজের থেকে মানে অসহায়দেরকে, হয়তো আমরা যারা প্রবাসে আছি, আমরা অনেক কিছু, বাংলাদেশে অনেক কিছু হয়তো বা আমরা মিডিয়াতেই দেখি, সরেজমিনে দেখাটা আমাদের খুব কমই হয়, কারণ যাই ছুটিতে তখন হয়তো আত্মীয় স্বজনের সাথে দেখা করে দৌড়ের উপরে চলে আসে। কিন্তু বাংলাদেশের যেখানে গ্রামে প্রত্যন্ত এলাকাগুলোতে এখনো শিক্ষার আলো অনেক কম। তো আমার এখনো আমার খুব ইচ্ছে যে আমি হয়তো বা অদূর ভবিষ্যতে হয়তো বাংলাদেশে যাব, বাংলাদেশেই থাকার আমার ইচ্ছা, হয়তো প্রবাসে থাকাটা হলো জীবন জীবিকার জন্য।
সেটা কিভাবে হয়ে গেল, সেটা হলো যে কোথায় কার বসবাস হয় জানি না। তারপরও মনে করি যে শেষ সময়টুকু আমি বাংলাদেশে একদম গ্রামে কাটাতে চাই, সেখানে যেখানে শিক্ষার আলো কম, যেখানে মানুষ এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত, এখনো অনেক কিছু জানে না, সেই জায়গাগুলোতে আমি কাজ করতে চাই। তার মধ্যে নিজেকে মানে সংবাদের সাথে জড়িয়ে রাখা বা ওই প্ল্যাটফর্মটা আমার সবচেয়ে ভালো লাগে, কারণ ওখানে সত্যতা থাকে, স্বচ্ছতা আছে, বস্তুনিষ্ঠ আছে, কথা বলার সাহস আছে। আর একমাত্র সাংবাদিকেরা পারে যে সত্য কথা বলতে। হয়তো বা এখনকার অনেক কিছু আমরা হয়তো বা দেখি, অনেকে আমাদেরকে হলুদ সাংবাদিক বলে, অনেকে অনেক ভাবে অনেক কিছু বলে, কিন্তু একজন সাংবাদিক কিন্তু সমাজের দর্পণ। সেই একমাত্র তার কলম দিয়ে জয় করতে পারে, সে তার কলমের মাধ্যমে তার সমাজের কথাগুলো মানে সেই তুলে ধরতে পারে, কারণ সেই তার কলমের অসির চেয়ে মসি শক্তিশালী। তো আমাদের কলম তলোয়ারের চেয়ে কিন্তু আমাদের কলম কিন্তু অনেক শক্তিশালী, কলম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি, অনেক কিছু বলতে পারি। আজকে যে আমাদের সুরমা জায়েদ আপু তার কলমের মাধ্যমে বীরাঙ্গনাদের ইতিহাস উনি আমাদের মাঝে তুলে এনেছেন। আসলে আমাদের বীরাঙ্গনাদেরকে নিয়ে আরো আরো বেশি কাজ করা উচিত। যেমন বীর মুক্তিযোদ্ধাদের যে যেভাবে আমরা আহ আমরা আমাদের যুদ্ধের মধ্যে যেভাবে সামনে নিয়ে এসেছি, বা আমরা বীর মুক্তিযোদ্ধা ছাড়া আমরা স্বাধীনতা যুদ্ধকে ভাবতে পারি না। আমি মনে করি বীর বীরাঙ্গনাদের ছাড়াও আমরা স্বাধীনতাকে ভাবতে পারি না। সম পরিমাণে আমরা তাদেরকে স্মরণ করতে হবে, সম পরিমাণে তাদেরকে আমাদের প্রচার করতে হবে। আপার একটা কথা আমি আপার সাথে সহমত করি যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের কাহিনী থাকা উচিত। প্রতিটা পাঠ্য বইয়ে আমরা যেভাবে, আমরা কিন্তু পাইনি, আমি যখন স্কুলে লেখাপড়া করেছি আমি কিন্তু মুক্তিযোদ্ধাদের কোনো কাহিনী তেমন আমাদের কোনো পাঠ্য বইয়ে তেমন ছিল না। এক দুইটা ছিল, সেটা না না থাকলে হয়, বীরাঙ্গনাদের তো ছিলই না। আমি মনে করি এখন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা সেটা প্রাইমারি হোক, সেটা হাই স্কুল হোক, সেটা কলেজ হোক, সেটা ইউনিভার্সিটি হোক, আমি মনে করি বীরাঙ্গনা এবং মুক্তিযোদ্ধাদের কাহিনী থাকা উচিত। আমরা আসলে অনেক কিছু জানি না। আপা যে সরেজমিনে কাজ করতে গিয়ে আপা কত কিছু জানে, সে আপার কথাগুলো আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দরকার। আমার তো আজকে আসলে আমি কিছু বলতে ইচ্ছা করতেছে না, আমি আপার মুখ থেকে শুনতে ইচ্ছা করতেছে, কারণ আমরা বীরাঙ্গনাদের নিয়ে খুব কম কাজ করে যাচ্ছি। আমি আপার সাথে থাকবো, আমরা প্রবাসে থাকলেও আপা যদি আমাদেরকে সহযোগিতা করে, যে আপার বইগুলো পাঠিয়ে দেয়, তাহলে আমি মনে করি সেটা মিডিয়ার মাধ্যমে হোক, সেটা আলোচনার মাধ্যমে হোক, সেটা কোনো ছোট ছোট খন্ড খন্ড নাটকের মাধ্যমে হোক, যে সেটা কোনো গল্পের আকারে হোক, আমরা এক একজন বীরাঙ্গনার ইতিহাস আমরা আমাদের দর্শকদের মাঝে, আমাদের সবার মাঝে আমরা ফুটে তুলতে চাই, যে এক একজন বীরাঙ্গনা তার জীবন কাহিনী মানে কিভাবে ছিল আসলে আমরা অতটুকু জানি না। আর আমরা যারা 71-এ পরে জন্মগ্রহণ করেছি, আমরা তো মুখে শুনে পাঠ্য বই পড়ে শিখে আসছি, গল্প আমরা তো দেখিনি যুদ্ধ। তো আমাদের বেশি দরকার বীরাঙ্গনাদের, বীর মুক্তিযোদ্ধাদের কাহিনীগুলো আমাদের এবং আমাদের প্রজন্ম, নতুন প্রজন্মদেরকে জানানোর, ধাপে ধাপে সবাই যেন এই ইতিহাসগুলো আরো বেশি জানে। আর আপনার সাথে সবসময় থাকবো আপু, আপনার এত কঠিন কাজ আমি তো মানে শুনছি আর আমার গা শিউরে উঠছে। আর এক একজন বীরাঙ্গনার কাহিনী আসলে যখন গল্প আকারে আসে, তখন নিজেকে তখন ওই অবস্থানে দাঁড় করলে মনে হয় সে সময় যদি আমার জন্ম হতো, আমি যদি সেরকম একটা পরিস্থিতি পড়তাম, তাহলে আমাদের বীরাঙ্গনাদের সে দিনের কথাটুকু ভাবতে গেলে আসলে আমাদের কেমন লাগে, সেটা আসলে সেই সময় বুঝার। এখন হয়তো বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বীরাঙ্গনা এবং মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিচ্ছেন, সেটা যদি আমাদের আরো 20 বছর আগে, আরো 30 বছর আগে দেওয়া হতো, তাহলে আসলে বীরাঙ্গনারা এত অসহায় থাকতো না। ইনশাল্লাহ নেত্রী বীরাঙ্গনাদের যে অবস্থান নিয়ে আসছেন, আমি মনে করি বীরাঙ্গনাদের সেই সম্মান, তার প্রাপ্য সম্মান অবশ্যই পাবেন। আর আমরা যারা আছি, আমরা চেষ্টা করব আমাদের নিজেদের ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে সম্মানটা দেওয়ার জন্য। সুন্দর মূল্যবান বক্তব্য আপনার শুনলাম, অনেক ধন্যবাদ। হম আমি জ্যোৎস্না আপার কাছে আবার যেতে চাই। আমরা জানি যে আপনি ভালো উপস্থাপক, আবৃত্তি মাঝে মাঝে করেন শখের বসে। আপনার কাছ থেকে আজকে আমরা কিছু আবৃত্তি, কবিতা বা একাত্তরের চিঠি থেকে কিছু শুনতে চাই। এই সময়টাতে আহ আমাদের প্রাসঙ্গিক হবে।
আপারও ভাল লাগবে। অবশ্য আমি যাওয়ার শেষ মুহূর্তে না হলে আমি একটা 71-এর চিঠি পড়বো। তুমি একটা বীরঙ্গনার কোন একটা বীরঙ্গনার কাহিনী কাহিনী থেকেও তুমি পড়তে পারো, আপু যেহেতু আছে, আপু সামনে তুমি কোনো বীরঙ্গনার কাহিনী পড়তে পারো। আমিও 71-এর একটা চিঠি পড়ার চেষ্টা করব একদম যাওয়ার একটু আগে। আমি রেডি করে রাখবো। আপুর কাছে আর একটু গল্প শুনতে চাই, আরেকজন বীরঙ্গনার কাহিনী শুনতে চাই। আচ্ছা, তা ঠিক আছে, ধন্যবাদ আপা। তাহলে আমি সুরমা আপার কাছে যাই। সুরমা আপার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বীরাঙ্গনাদের কাহিনী সবগুলোই তো ভয়ঙ্কর, ভয়ানক, এবং এই নির্যাতনের কথা অবর্ণনীয়, অকল্পনীয়, মানে নির্যাতন, এগুলো এগুলাকে বর্ণনা করা যাবে না। কিন্তু আপনি প্রতিটি কথা শুনেছেন, তাদের কাছে গিয়েছেন, প্রতি কথা আপনার মনের ভিতরে গাঁথা আছে, আপনি শুনেছেন, আপনি সেটা ডকুমেন্ট করেছেন। এমন কি কোনো ঘটনা আছে যেটা আজও আপনাকে খুব তাড়িত করে? সব ঘটনাই তো একই, সব ঘটনাই তো মর্মস্পর্শী, কিন্তু এমন কি কোনো ঘটনা আছে যেটা আপনাকে আজও তাড়িত করে, আপনি যখন একলা থাকেন খুব মন খারাপ করে দেয়? এরকম কোনো ঘটনা যেটা আপনি ভুলতে পারেন না, সবসময় আপনাকে এমন তাড়িত অনেক করে, ব্যথিত করে? অনেক ঘটনা আছে এমন। তার ভিতরে একজনের বলি, মানে কাপাসিয়া, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ছিল। তার নাম মনোয়ারা বেগম। উনি তখন ওই মাত্র বিয়ে হয়েছে, 70-এর শেষের দিকে ওনার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর পরে 4-5 মাস পরে যুদ্ধ শুরু হয়, তখন তারা হাজবেন্ড ওয়াইফ দুইজনই ধরা পড়েন। ধরা পড়লে তখন তাকে স্বামীকে এক রুমে রাখা হয় এবং মনোয়ারাকে আরেক রুমে রাখা হলে তারা অসম্ভব নির্যাতন করেন এবং সবসময় ভয় দেখান, যদি তোমরা আমার কথায় রাজি না হও, তোমার স্বামীকে মেরে ফেলবো, এই কথা বেড়ে তাকে সারা রাত ওরা নির্যাতন করে, দিনের বেলায় কাজ করান, মানে রান্না টান্না যা আছেন সব কাজ করান। তখন ওরা ওইখানে 2-3 মাস থাকেন। থাকার সময় যখন নাকি ওরা ওই ক্যাম্প থেকে অন্য জায়গায় চলে যাবে, তখন মনোয়ারার সামনে মনোয়ারার হাজবেন্ডকে গুলি করে মেরে ফেলে তারা মনোয়ারাকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে। দেশ স্বাধীন হওয়ার পরও মনোয়ারাকে পাকিস্তানে নিয়ে যায়। পাকিস্তানে নিয়ে গিয়ে তাকে মানে এই কাজই করাতেন। এমনকি মনোয়ারাকে ফ্রান্সে, সৌদি আরব, তারপর আরো মানে 2-1টা দেশে মানে বিক্রি করে দেন, মানে ও যে ওইসব জায়গায় বাণিজ্য করতেও যাইতেন আগে জাহাজে। 3-4 মাস পর মানে মানে 3-4 মাস লাগতো, তখন ওইখানে নিয়ে যেতেন জাহাজে। তারপর আবার যখন আসতেন নিয়ে আসতেন, ওরকম করে তাকে 97-98 সাল পর্যন্ত তাকে দিয়ে এ ধরনের কাজ করিয়েছেন। যখন নাকি তাকে দিয়ে এই কাজ আর একেবারেই হচ্ছে না, তখন তাকে খুবই অসুস্থ অবস্থায় এক কাপড়ে ওই বাহিরে বের করে দেয়। তখন সে হাঁটতে গিয়ে একটা মাজারে আশ্রয় নেয়। মাজারে আশ্রয় নিলে 2 দিন বা 3 দিন পর বা কয়েকদিন পর দেখে কি 2জন লোক কথা বলছেন, সেই কথাগুলো বুঝতে পারেন। ততদিনে সে বাংলা বলা ভুলে গিয়েছেন, কিন্তু বাংলায় যে কথা বলছেন সেই কথাগুলো সে বুঝতে পারতেছেন। তখন ওনারা মানে মনোয়ারা গিয়ে তাদের কাছে বলেন যে তোমরা যে কথা বলতেছো আমি কথা বুঝতে পারি, তোমাদের কথা সব বুঝতে পারতেছি। তখন তারা জিজ্ঞেস করছে তুমি কে? এসে পরে বললো যে আমি বাংলাদেশের। তারপর ও কিভাবে নিয়ে এসেছে এই ঘটনাটা বলার পরে তখন তারা দেখেন খুবই অসুস্থ মনোয়ারা। সেই ভদ্রলোক 2জন তাকে হাসপাতালে ভর্তি করেন, চিকিৎসা করানোর পরে সে যখন ভালো হওয়ার পরে বলছে তুমি কি চাও? বলছে আমি মরার আগে আমার দেশটা একবার দেখতে চাই। তখন সে তার বাবার নাম আর কাপাসিয়া গ্রামের নামও ভুলে গেছেন। এত টর্চার করেছেন যেটা মনে থাকার কথা না। চোখের সামনে স্বামীকে গুলি করে মেরে ফেলেছে। তখন করলেন কি তারা ওই ভদ্রলোক পেপারে দিলেন, বাংলাদেশে কাপাসিয়া একটা পত্রিকায় দেওয়ার পরে যে ওর সন্ধান, বাবার নাম
শুধু জানে, আর তো কেউ না। তখন তো গ্রামে জানে যে তাকে ধরে নিয়ে গেছে মনোয়ারা, যাই হোক তার সন্ধান পাওয়া গেছে। তখন ওরা পাকিস্তানের যে ভদ্রলোক দুজন, ওরা পাসপোর্ট টাসপোর্ট করে চেষ্টা করেছেন, আর বাংলাদেশে এদিকে বাংলা গ্রামের একজন লোক খুব চেষ্টা করে তাকে দেশে আনা হয়েছে। সেটা মনে হয় 2001 বা 2 এর কথা, এতটা মনে নেই। তখন এনেছে, আনার পরে আমি যে অবস্থায় তাকে দেখেছি, সে মানে আধা পাগল। তার হাতে এইসব জায়গায় সবুজ, মানে উল্কি দিয়ে সবুজ আরবি দিয়ে লেখা, কি লেখা তাও বোঝা যায় না, আমরা তো আরবি এতটা বুঝিও না। তখন সে বোরকা পরে, একটা বোরকা, শুধু একটা বোরকা আর একটা জামা মনে হয় পরে সে দেশে এসেছে। এসে যে মানবতার জীবন পার করলেন, সে উনি মারা গেছেন। তার মানে অনেক বড়, তার বাবার বাড়িও অনেক বড় লোক ছিলেন, ধনী। তার ভাইয়েরা অনেক ধনী ছিলেন, কিন্তু তার বাবা বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়নি। এত বছর পর আসার পরও তার কোনো সন্তান নেই, তার কোনো সংসার নেই, কেউ নেই, কিছু নেই। তখন একটা পলিথিন দিয়ে সে চারপাশ করলেন, বেড়া দিলেন, আর উপরেও পলিথিন দিলেন, দিয়ে নিচে পলিথিন বিছিয়ে সে থাকে। খাবে, বাজারে বিক্রিও করে না, যে বিক্রি করে তাও না। সে করে কি, যে কোথাও গেলে যদি কেউ খাবার দেয় খায়, না খাবার দিলে না খায়। যখন মনে চায় সে সব কথা বলেন, যখন মনে না চাইতেন তখন কিছুই বলতেন না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন আর বুকে চাপ দিন। আহা কি কষ্ট, কি কষ্ট, যুদ্ধ কি কষ্ট, যুদ্ধ কি কষ্ট, মানে এ ধরনের কিছু ভাঙা ভাঙা কথা বললেন, খুবই কষ্ট, খুবই যুদ্ধের বলে কি, উনি উনি বলতেন না, বলতেন কি, যুদ্ধ কথা উঠলে, 71 শব্দটা আসলে তার গায়ে মনে হয় মানে কি ঘৃণার, না ভয়ের, না আতঙ্কে তার সমস্ত শরীর মনে হয় যে অবশ হয়ে যেতেন। শক্তি, তার শরীরে কোনো শক্তি থাকতেন না, কথা বলার সাহস, মানে সাহস শক্তি কোনোটাই ছিল না। অনেক কষ্টে আমি কমপক্ষে ওনার এখানে 15-16 দিন গিয়েছি। যাওয়ার পরে ওনার মনে সব কথা নিলাম, নেওয়ার পরে তার যে সবসময় একটা কথা বলতেন যে, মা তুমিও তো মেয়ে মানুষ, তোমারও তো বিয়ে হয়েছে, তুমিও তো বুঝোই কষ্টটা। জোর করে একটা মানুষ যখন সারা রাত একটা নারীকে কষ্ট দেয়, কতটা কষ্ট হতে পারে চিন্তাও করতে পারেন। তার বুকে মানে কষ্ট, 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 তার বুকে যে কষ্টটা চেপে আছে, সেটা সে মানে এগুলো বলার মতো না। তারপর কাকন বিবি আছেন, একই দিনে তাকে এতই টর্চার করছেন করে করে, আর তার উরুর মানে আসলে যেটা আমরা পিছনের ইয়াটা বলি, গরম লোহার রড গরম করে লাগিয়ে দিয়েছে। 7 দিন অজ্ঞান ছিল। খাসিয়া তো, ইন্ডিয়ান ছিল মহিলাটা, খাসিয়া, এক মোটা কাটা ছিলেন, মাংস ছিলেন, লাগিয়ে দিয়েছে। তারপর তারপরে সে যুদ্ধ করেছেন, মানে পুরুষদের সাথে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সুস্থ হয়ে। তারপরে আমি আপা একটু আপনার সাথে সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এই সব ভয়ঙ্কর ভয়ানক কথা আপনি শুনেছেন, এবং আপনি সেটা মনে রেখেছেন, আজও আপনাকে সব ঘটনা ব্যথিত করে। যে ঘটনাগুলো আপনি শুনেছেন, আপনি নিজের মুখে গিয়ে তাদের মুখে শুনেছেন, নিজের কানে শুনেছেন, নিজে ডকুমেন্ট করেছেন। আপনি আমাদের থেকে বেশি ব্যথিত, আপনি তাদের কাছে গিয়েছেন। আপনার কথা শুনে আমরা আরো ব্যথিত হচ্ছি, আপনার কাছ থেকে শুনে। তো আমি আসলে আজকের এই লাইভে আপনাকেও কাঁদাতে চাই না, বা আমরা ব্যথিত হই সেটা চাই না। আমি শুধু মাত্র বলতে চাই এটুকু, যে আপনি এত বড় কাজ করেছেন, এত অসাধারণ একটি কাজ করেছেন, বারবারই সেটা বলবো, এটা সম্মানের একটি কাজ করেছেন। আপনার এই যে স্বীকৃতি, এই যে বাংলা একাডেমি থেকে আপনি যে স্বীকৃতিটা পেয়েছেন, সেই স্বীকৃতিটা কিন্তু স্বীকৃতি আসলে কাজের স্বীকৃতি হয়,
বা পুরস্কার কাজের একটা স্বীকৃতি, সেটা মনে করি আমি, আমরা সকলেই। কিন্তু আপনাকে আরো বেশি দায়বদ্ধ করেছে আপনার কাজের প্রতি। তো আপনার পরবর্তী অবশ্যই। কাজ, হ্যাঁ, আপনার পরবর্তী কাজ আর কি হতে পারে আপা? আপনার মানে আপনি কি কোনো পরিকল্পনা করেছেন যে পরবর্তী 71 নিয়ে বা এরকম মুক্তিযুদ্ধ নিয়ে আরো কিছু গবেষণা করে যাবেন বা আরো কিছু লিখবেন? না, আমি এখনো করে যাচ্ছি। হ্যাঁ, মুক্তিযুদ্ধ শুধু আমি যে বীরাঙ্গনাদের নিয়ে কাজ করেছি তাও না, ওখানে কিন্তু জড়িত আছে যুদ্ধ শিশু, যেখানে বীরাঙ্গনা সেখানে যুদ্ধ শিশু, হুম হুম। তাদেরকে নিয়েও কাজ করেছি, তাদেরকে নিয়েও বই আছে। তারপরে আরেকটা বিষয় যেটা যেটা বইয়ের নাম কিশোরীদের দেখা মুক্তিযুদ্ধ, এটাও কিন্তু মানে কম না। এই যে দীর্ঘ 9 মাস সেসব কিশোরীরা তাদের মান ইজ্জত রক্ষা করে বেঁচে থাকার জন্য যে যুদ্ধটা করেছে সেটাও কিন্তু কম না। হুম ওটাও আছে। ওটার অভিজ্ঞতা একটা অল্প করে বলি। যেটা যে একটা মা সবসময় তাকে বলতো যে মা যাই করো না করো, তুমি ইজ্জত দিবে না, জান দিবে না, মান দিবে না। জান দিবে, মান দিবে না। তাদের একটা যে জান দিবে তুমি, কিন্তু কোনো কিছুতে তুমি মান দিবে না। তখন দেখি কি ওই একদিন অনেক চারপাশ দিয়ে, বাড়ির চারপাশ দিয়ে মুক্তিযোদ্ধারা চলে এসেছে, সরি পাকিস্তানিরা চলে এসেছে। এখন সে কোথায় তাকে লুকাবে, লুকানোর মতো যাওয়ার জায়গা ছিল না চারপাশে। তখন ওই বাড়ির পাশে আপনি খের ছিলেন তো, ধানের খের, ওই হুম হুম। খেরের স্তূপ ছিল কয়েকটা, 8-10টা স্তূপ। তখন মেয়ে মানে মেয়ে মা করলেন কি, মেয়েকে বললেন তুমি ওই ওই খেরের ভিতরে যাও, আমি তোমাকে ডেকে রাখি। তা ডেকে রেখেছে, ওইটা আবার দূর থেকে পাকিস্তানিরা দেখে ফেলেছে। দেখলে দেখে কোনটার ভিতরে রেখেছে এটা কিন্তু মানে বলতে পারতেছে না যে এটার ভিতরে না ওটার, দুই একটার ভিতরে খুঁজেছে, পায়নি। আবার এদিকে তখন তারা বললো যে পায়নি, দা কি করি, এই খেরের মানে স্তূপের ভিতরে, প্রতিটা খেরের স্তূপের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। এখন আগুন লাগিয়ে দিয়েছে, যেটার ভিতরে সে মেয়েটা ছিল সেটার ভিতরে আগুন। তো আবার এদিক দিয়ে মা বলেছে কি যে দেখো আমি না ডাকলে তুমি বের হও না। এখন তারপর এখনো পায়ে দাগ আছে, পা পুড়ে শেষ হয়ে গিয়েছে। প্রথম বললো এত গরম লাগে কেন, তখন বললো যে আমি তো খেরের ভিতরে, তার জন্য গরম। তারপর দেখে আগুন, তারপরে পা পুড়ে যাচ্ছে, তারপরে বের হচ্ছে না। আর মা এদিক দিয়ে কোনটার ভিতরে রেখেছিল ওইটাও ভুলে গিয়েছে। মানে হ্যাঁ হ্যাঁ। একটা অপ্রস্তুত একটা ইয়াতে লাস্টে মেয়েটা বেঁচে আছে, এখনো পা পুড়ে, এখনো তার পায়ে দাগ আছে। তো মানে এরকম এ মানে, হচ্ছে কিশোরীদের দেখা যুদ্ধ, বা কিশোরীর জি, মানে কিশোরীদের কিশোরীদের দেখা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। জি, হুম। এটা একটা বর্ণনা দিলাম। আসলে এরা আরেকটা এক মেয়ে কুয়ার একজনই ভিতরে, এক একজন মুক্তিযোদ্ধা। হুম, কুয়ার জি বলেন। ভিতরে যে মানে কুয়ার ভিতরে যে লাফ দিয়ে, লাফ দেওয়ার পর ঠিক তো মরেই তো যাব, ঠিক আছে মানিজ্ঞত না দিয়ে মরি, মানে ওইখানে কুয়ার ভিতরে লাফ দিল বা ফেলে দিয়েছে। তারপরে ওইখানে কুয়ার ভিতরে একদিক দিয়ে সাপ আর একদিক দিয়ে সে, বলে এই যে মুহূর্ত গুলো মানে হুম হুম। সত্যি কষ্ট। খুব কঠিন হ্যাঁ ছিল। হ্যাঁ, কঠিন ছিল। কষ্ট আমি তো আপা, বটে, সে খুব কঠিন ছিল। মানে খুব খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনি গবেষণা করেছেন, লিখেছেন। আহ, মানে জাতি সত্তার জন্য, আগামী প্রজন্মের জন্য আমরা আশা করব আপনি এখনই কিংবদন্তি, আগামীতেও কিংবদন্তি হয়ে থাকবেন। এবং আপনি আপনাকে ছোট্ট করে, শুধু আমাদের সময় হয়ে গেছে, আমাদের লাইভের সময়টা শেষ। আমি তারপরে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আম, আমাদের এই লাইভটার সাথে আপনারা যুক্ত হতে পারেন বা পরবর্তীতে দেখতে পারবেন বিশ্ব বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব লিংকে। আমি ছোট্ট করে আপা আপনার কাছে জানতে চাই, আপনি হচ্ছেন সমাজে নারী মুক্তি আন্দোলনের আদর্শের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থেকে প্রগতিশীল এবং অগ্রসর চিন্তা চেতনা লেখনের মধ্যে দিয়ে চলেছেন এবং সমাজকে করেছেন আলোকিত। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে এত কাজ করেছেন, এত সম্মানজনক কাজ করেছেন, তো আপনার আপনি যেটুকু আপনি বাংলা একাডেমি থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন, প্রবানা থেকে সম্মাননা পেয়েছেন আমরা জানি, এবং বিভিন্নভাবে বিভিন্ন সমাজ সামাজিক সংগঠন থেকে আপনি আহ, সম্মানিত হয়েছেন। আপনি আপনি কি মনে করছেন যে আপনি আপনার প্রাপ্তি যোগ হয়েছে, বা আপনি আপনার এই স্যাটিসফ্যাকশনটা আছে আপনার ভিতরে, যে
এই কাজের মানে এই আমার এই এটা হলো আমার প্রাপ্তি বা আমার আত্মতৃপ্তি হয়েছে এরকম না, আরো কিছু বাকি রয়েছে, আরো আপনি মনে করেন যে আরো কিছু কাজ বাকি রয়েছে, তারপরে হয়তো বা আমার কাজ শেষ হবে, বা এখনই যে আপনি যে কাজটা করলেন সেই কাজের কতটা আত্মতৃপ্তি আপনি পেয়েছেন বা প্রাপ্তি কতটুকু হয়েছে, এইটুকু আমাদেরকে ছোট করে বলেন। আহ আসলে আমি কাজটা তো যখন করি তখন কিন্তু কি পাবো কি পাবো না সেটা নিয়ে কিন্তু আমি মানে কখনো ওই চিন্তা করি নাই, মাথা ভিতরে ওইটা যায়নি। আমার কাজটা করতে হবে, আমি সেই মনের একটা আলাদা একটা তাগিদ ছিল, সেই তাগিদে কাজটা করেছি। তারপর যখন একটা কাজ করে যখন কাজের স্বীকৃতিটা পাওয়া যায় তখন দেখা যায় যে যেমন মনে একটা আনন্দ থাকে এবং কাজের দায়ভারটা আরো অনেক বেড়ে যায় আমি মনে করি। তো সেই ক্ষেত্রে বাংলা একাডেমি পুরস্কার, তারপরে চ্যানেল আই আজ সহ, তারপর আমাদের দেশে আরেকটা পুরস্কার হয় অনন্যার, অনন্যার যেটা দেয় সেটা, আহ এগুলো পেয়েছি। অবশ্যই ভালো লাগে, নিঃসন্দেহে ভালো লাগছে। আহ তা আমি যে কাজটা করেছি আমার মনে হয় যে আরো একটু মানে সবারই ভাবা উচিত যে আমি কি কাজটা করেছি। আমি ওটা বলবো না যে না আমাকে কেউ কিছু করো দাও, এটা তো আর মানে বলার কথা না। কিন্তু আমি মনে হয় যে আমার যে না এটা মানে সবাই একটু মানে মানুক যে না আমি কাজটা করেছি নিঃসন্দেহে, এবং আমার জানের উপরে রিস্ক নিয়ে করেছি। আর তখন আরো মানে 20-22 বছর আগে আমার বয়স আরো কম ছিল। আমার এটা আমার একটা মানুষ যখন ক্রেজি হয়ে যায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, ঠিক না? আমি মেয়ে মানুষ, আমাকে একটা কথা বললেই তো আমার মান সম্মানের একটা ওই জিনিসটাও কিন্তু আমার মাথায় রেখেই কাজ করতে হয়েছে যে আমি একজন নারী, আমাকে যেন কেউ কিছু না বলে না বলতে পারে, ওটাও মানে মাথায় রাখতে হয়েছে। রেখে কাজটা যখন করেছি তো জি। সবাই যখন ওইভাবে পড়ে মানে পৌঁছায় যাবে তখনই মানে আমি মনে করব সত্যিকার অর্থে যে না মানে আমার পুরোপুরি স্বীকৃতি আছে মানে সবার কাছে, আমার শুধু দেশবাসী না সারা বিশ্বের কাছে। জাপান অনেক দেরিতে হলেও তো তারা এটা নিয়ে মানে একটা ইয়াতে আসছে, আমাদের দেশে আসা উচিত আমি মনে করি যেটাতে। অবশ্যই। আর আমার মনে অবশ্যই হয় আপনি। যে আমাদের মুক্তিযুদ্ধের যে বিরাট একটা অংশ জুড়ে আছে, এটা যদি নাই জানলো সকলে তাহলে আমি কাজ করে মানে কতটুকুই বা কি করলাম। অবশ্যই আমরা আপনার জি। সাথে সুর মিলিয়ে বলতে চাই, বিশ্বব্যাপী আজকে এই বিশ্ব বাংলার আয়োজন থেকে বলতে চাই যে আপনার কথা সবাই শুনুক। আমাদের বিশ্বে যেখানে ছড়িয়ে রয়েছেন সব বাংলা ভাষী মানুষ সকলেই জানেন আপনার কথা, আপনার আমি ডকুমেন্টের আরেকটু কথা, করে একটা কথা বীরাঙ্গনাদের বলবো, কথা। হুম। আমি মানে খুবই অল্প করে একটা কথা বলবো যেটা, যে আপু এত অল্প সময়ে আহ এগুলো বলে শেষ করার এগুলো মতন বলে না। শেষ এটা আমি বলতে চেয়েছিলাম আপা, যে এত অল্প যে সময়ে মানে এত 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 কিছু গুরুত্বপূর্ণ কাহিনী এত অল্প সময়ে বলে শেষ করা যায় না। কারণ হচ্ছে আপনি একটা কাহিনী বলবেন, একটা লাইফ শেষ হয়ে যাবে। তো আমরা সেজন্য চাচ্ছি আপনাকে জি একদিন এনে আপনার শুধু আপনার কথা আমরা শুনবো, একটা লাইভে শুধু আপনার কথা দর্শক শুনবেন, শ্রোতারা শুনবেন, এবং উপকৃত হবেন, এবং এটা আমাদের জন্য একটা বিশাল মেসেজ হবে। আমরা অবশ্যই আপনার কথা আবারও শুনবো। এগুলা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমি চাইবো যে আপনার বই যাতে সব বাংলা ভাষী ভাই বোনদের কাছে থাকে, তারা যাতে পাঠ করেন এবং তারা যাতে বুঝতে পারেন আমাদের বীরাঙ্গনাদের কথা, যারা এখনো বেঁচে আছেন তারা কি মর্মান্তিক অবস্থায় আছেন বা ছিলেন, বা তাদের উপরে ঘটে গিয়েছিল যেসব ঘটনাগুলা। তো যাই হোক আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে যেগুলা শুনলাম সেগুলা খুবই ছোট্ট, সমুদ্র থেকে মানে একটুখানি এক বালতি পানি তুলে আনার মতো। আপনার কাছ থেকে আরো জানবো, আরো জি শুনবো পরবর্তীতে। আমি এবারে যাচ্ছি জুসা আপুর কাছে। জুসা আপু, আমরা একাত্তরের চিঠি থেকে কিছু একটা চিঠি পাঠ শুনি আপনার, পরবর্তীতে আমরা জি, আপুর একটা কারণ চিঠি লাইভটা পাঠান। সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। আহ আসলে আজকে আমার চিঠি পড়াচ্ছে, আমি বীরাঙ্গনা মায়েদের গল্প শুনছি, সেটাই আমার কেমন যেন আমার বারবার মানে আমার শরীরের লোমগুলো শিহরণ জেগে উঠছে, মানে কেমন যেন মানে গায়ের পশম গুলা
দাঁড়িয়ে যাচ্ছে, মানে এত গল্প আপু সরাসরি শুনছে আর আমরা আপার মুখ থেকে শুনে আমাদের মানে এমন লাগছে, আর সে অবস্থায় তারা তখন তাদের কেমন অবস্থা ছিল। একটা কথা আপু বললো যে মানে যারা কিশোরী মানে কিশোরী যারা ছিল, যেমন আমার আম্মার মুখে মাঝে মাঝে শুনি যেখানে ও সাপ পিঠের উপরে হেঁটে যাচ্ছে, আমরা গলা পানির মধ্যে ডুবে আছি। তখন আমার আম্মা ক্লাস 6-এ ছিল। বলে যে যখনই বলে যে পাকিস্তানিরা আসছে, তখন কোথায় নর্দমা, কোথায় টয়লেটে পানি যাচ্ছে, কোথায় মানে সাপ যাচ্ছে। ও একটা সাপ একসময় নাকি আমার আম্মা আমার বড় মামাকে নিয়ে বসে আছে, বড় মামার ঘাড়ের উপর দিয়ে সাপ এসে বসে আছে। মানে তখন সাপও বুঝতে পেরেছে যে ওরা বিপদে আছে। সেই দৃশ্যগুলো আম্মার মুখে শুনে অনেক সময় আমরা কান্না করে দিয়েছি। আর একাত্তরের চিঠি, আসলে বীরঙ্গনার গল্প শুনতে শুনতে একাত্তরের চিঠিও চলে আসে, কারণ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা দুটাই আমাদের অতপরভাবে জড়িত, যাদের কারণে আমরা আজ বাংলাকে পেয়েছি। সবসময় বীরঙ্গনা এবং মুক্তিযোদ্ধাকে অন্তঃস্থ থেকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করি, করব, আমাদের প্রজন্ম করবে। আর আপার সাথে আছি, আপা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনার এই বইয়ের সাথে আমরা আছি, আমরাও চেষ্টা করব যতটুকু মানে প্রচার করা। আমি তো খুব মুগ্ধ হয়ে গেছি আপনার বই গল্প শুনে, আর মনে হচ্ছে যেন সারা রাত বসে থেকে আসলে কিছু করার নেই, আমাদের চলে যেতে হয় সবসময়। আমি একদম ছোট একটা চিঠি পড়বো, সেটাই বের করতেছি বসে বসে। আম, প্রথমত আমি জানাই বাংলার স্থপতি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল মুক্তিযোদ্ধা এবং সকল বীরাঙ্গনা মায়েদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে। আমি একাত্তরের চিঠির বই থেকে চিঠি নং 2, চিঠির লেখক কমান্ডার শহীদ জিন্না আলী খান, পিতা শামসুল হক খান, গ্রাম ননীক্ষীর, ডাক ননীক্ষীর, উপজেলা মকসুদপুর, জেলা গোলাপগঞ্জ। চিঠিটা লিখেছেন কমান্ডার শহীদ জিন্না আলী খান তার মাকে। তার মা আর মায়ের নাম শুকুরুন নেছা, আর তারিখ ছিলেন 5/4/71। লেখাটা, মা, আমার সালাম গ্রহণ করবেন। পর সংবাদ, আমি আপনার দোয়ায় এখনো পর্যন্ত ভালো আছি, কিন্তু কতদিন থাকতে পারবো বলা যাচ্ছে না। বাংলা মাকে বাঁচাতে যেই ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা বলা শিখিয়েছেন, যে ভাষাকে, সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নার প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্ত রাজপথ রঞ্জিত হয়, সেই রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দিবে যে বাঙালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। সময় নেই, হয়তো আবার কখন দৌড় দিতে হয় জানি না, তাই এই সামান্য পত্রটা দিলাম, শুধু দোয়া করবেন। সবার কাছে ক্ষমা চাচ্ছি মা, যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বিনিয়াদের মতো পাঞ্জাবি গুন্ডাদের তাড়িয়ে দিয়ে দেশকে মুক্তি করতে পারি, তবে হয়তো আবার আপনার সাথে দেখা হবে। বিদায় নিচ্ছি মা, ক্ষুদিরামের মতো। বিদায় দাও মা, যাবার বেলায় সালাম। মা, মা যাচ্ছি, ইতি জিন্না। সবাইকে ধন্যবাদ। আসলে এই প্রোগ্রামে আমার আবার অনেক প্রিয় কয়েকজন আমার সহপাঠী দেখছেন, আমার স্কুল সহপাঠী। রুমা চৌধুরী আমার ক্লাসমেট, প্রণব আমার ক্লাসমেট, আর আমরা একই স্কুলে পড়েছি, অভিজিৎ দা, তারপরে নাহার আপু দেখছেন। অভিনন্দন জানাচ্ছি, নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। সকল দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর সে সাথে আমি সুরমা আপার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এত বড় একটা কাজ করে যাচ্ছেন, আরো করবেন, আমরা আছি আপনার সাথে। আর সুমা, তোমার উপস্থাপনা আমার এত ভালো লাগছে, তুমি প্রাণবন্ত উপস্থাপনা করে যাচ্ছ। তুমি একজন গায়িকা, সে সাথে তুমি খুবই সুন্দর মিষ্টি করে একদম প্রাণবন্ত করে অনুষ্ঠানটা সঞ্চালনা করে যাচ্ছ, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপা। আপনি চমৎকার একটা একাত্তরের চিঠি থেকে একটা চিঠি আমরা শুনলাম, আপা পাঠ করলেন। আসলে এগুলো হচ্ছে আমাদের আহ আমাদের অনুভূতির জায়গা। এই একাত্তর, বীরাঙ্গনা, বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ,
আম, আমাদের চেতনাতে আমাদের করে দুলা দেয়। আর আমি সবসময় মনে করি একাত্তর হচ্ছে অনুপ্রেরণা। আগামী সময়ের প্রয়োজনে আমাদের আহ, আহ, আমাদের আমাদের চেতনাকে আরো উজ্জীবিত করে এবং আমাদেরকে আরো সাহসী করে তোলে। সময়ের প্রয়োজনে আবার যদি আরেকটা যুদ্ধ সংগঠিত হয়, আমরা মনে হয় সকলেই এক একটা যুদ্ধ হব। তো যাই হোক, অনেক সুন্দর দুজনের কথা শুনলাম। আমাদের লাইভের সময়ও শেষ হয়ে গিয়েছে, না হলে হয়তোবা আরো সময় থাকলে আমরা অবশ্যই আরো কথা শুনতাম। আপার মুখ থেকে অনেক কথা শুনতাম, জোৎস্নাপার মুখ থেকে অনেক কথা শুনতাম, আপনাদের মূল্যবান কথা দর্শকরাও শুনতেন। আমরা আরেকদিন আরেকটা লাইভে আসবো আপনাদেরকেই নিয়ে, সাথে নিয়ে। তো আমি আহ, যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সাথে, যারা সংযুক্ত আছেন, সকল দর্শক বৃন্দদেরকে আমাদের পক্ষ থেকে, বিশ্ব বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। 2021 সালের মানে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং 2021 সালটা আমাদের সকলের জন্য, বিশ্বের জন্য অনেক সুন্দর হোক, শুভকর হোক এবং নিরাপদ হোক। আমরা যেন সবাই ভালো থাকি এবং আমাদের আশেপাশের মানুষগুলোকে যেন আমরা ভালো রাখি, এবং আমরা যেন নিরাপদে থাকি, স্বাস্থ্য সচেতন ভাবে থাকি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। এবং আগামী হোক আরো সুন্দর। সকলের সকলের প্রতি আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন।